রেডি করে থ্রি দি। ওকে ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছো? জি ম্যাম, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো। হ্যালো। জি ম্যাম বলেন। হ্যাঁ, আজকে তোমাদের ওই ম্যাডাম নিচ্ছে না, আমি নিচ্ছি ক্লাস, ঠিক আছে? জি ম্যাম। হ্যাঁ, আজকে কি পড়ার কথা মনে আছে? হ্যালো, আজকে আমরা কি দেখবো? আর্মি ভিক্ষা, ঠিক আছে? মনোবিজ্ঞান ফার্স্ট পেপার? না না না, সেকেন্ড পেপার। ওই ম্যাডাম সেকেন্ড পেপার নেন, ওই ম্যাডামের আরেকটা ক্লাস পড়ে গেছে, এই জন্য আমি তোমাদেরটা নিচ্ছি। সেকেন্ড পেপারই এটা, ঠিক আছে? তাহলে আমরা আজকে দেখবো, আমরা এখন কি দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায় আছি, তাই না? বুদ্ধি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? হ্যাঁ, আমরা আরবি বিটা অভিজ্ঞতা দেখবো। সবাই একটু বই বের করো। ম্যাডাম কত পেজ বের করব? হ্যাঁ, কত পেজ বের করব? আর্মি বিটা অভিক্ষা বই খুলে দেখো, আর্মি বিটা অভিক্ষা কোথায় আছে? বুদ্ধি বুদ্ধি প্রথম অধ্যায়। পেয়েছো? ম্যাডাম মনোবিজ্ঞানের না? হ্যাঁ, মনোবিজ্ঞানী তো। আরে প্রথমেই। হ্যাঁ, বিভিন্ন এইটা পাঠ পড়লে আমাদের কি কি আমরা অর্জন করব, লাভ করব সেটা দেখো। বিভিন্ন ধরনের ব্যক্তি ভিত্তিক ও দলগত বুদ্ধি অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারবো, ঠিক আছে? তারপরটা হচ্ছে, এবার দেখো ব্যক্তি ভিত্তিক বুদ্ধি অভিজ্ঞতা কাকে বলে, বুঝেছো? বইয়ে হাজুর আইছো? হ্যাঁ, তাহলে ব্যক্তি ভিত্তিক বুদ্ধি অভিজ্ঞতা কাকে বলে দেখো, যেই সকল বুদ্ধি অভিজ্ঞতার সাহায্যে একসাথে কেবলমাত্র একজন ব্যক্তির বুদ্ধি পরিমাপ করা যায়, সে সকল অভিক্ষাকে ব্যক্তি ভিত্তিক বুদ্ধি অভিক্ষা বলে। জি ম্যাম। ঠিক আছে? তাহলে ব্যক্তি ভিত্তিক বুদ্ধি অভিক্ষা কাকে বলে? যে সকল বুদ্ধি অভিজ্ঞতার সাহায্যে একসাথে কেবল মাত্র একজন ব্যক্তির বুদ্ধি পরিমাপ করা যায়, সেই সকল অভিক্ষাকে ব্যক্তি ভিত্তিক বুদ্ধি অভিক্ষা বলে। ঠিক আছে? জি ম্যাডাম। হ্যাঁ, তারপরটা দেখো, বিনেসিম বুদ্ধি অভিক্ষা। এটা হলো ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে ফরাসি মনোবিজ্ঞানী আলফ্রেড বিনে মানসিক ক্ষমতার পার্থক্য নিয়ে গবেষণা করেছিলেন। কে কোন মনোবিজ্ঞানী? আলফ্রেড মনোবিজ্ঞানী আলফ্রেড, ঠিক আছে? বিংশ শতাব্দীর প্রথম দিকে ফরাসি সরকারের শিক্ষা মন্ত্রণালয় স্বাভাবিকের চেয়ে নিম্নমানের বুদ্ধিসম্পন্ন শিশুদের শনাক্ত করার জন্য একটি কমিশন গঠন করেন।
আলফ্রেড বিনেকে উক্ত কমিটির একজন সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। কেননা আলফ্রেড বিনে এবং তার সহযোগী থিওডোর শিমো পূর্ব থেকেই এই বিষয় নিয়ে কি করেছিলেন, গবেষণা করেছিলেন। ঠিক আছে, তাই তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়। 1905 সালে আলফ্রেড বিনে ও থিওডোর শিমো একটি সত্যিকার অর্থে ব্যবহার উপযোগী বুদ্ধি অভিক্ষা তৈরি করেন। এই অভিক্ষাটি বিনে শিমো স্কেল নামে পরিচিত। এই জন্য এই অভিক্ষাটিকে কি বলা হচ্ছে, বিনে আর শিমো। ঠিক আছে, বুঝতে পারছো? জি ম্যাডাম। তাহলে আলফ্রেড বিনে শুরু করছে আর ওইদিকে থিওডোর শিমো, এই হলো বিনে শিমো বুদ্ধি অভিক্ষা। বুঝা যাচ্ছে? জি ম্যাডাম। আচ্ছা, তারপরটা আমরা কি দেখি, দেখো। সকলের বুদ্ধি বা মেধা সমান নয়, তাই না? সকলের বুদ্ধি আর মেধা কি সমান? এই বুদ্ধি বা মেধাকে পরিমাপ করার জন্য বিনেসম বুদ্ধি অভিক্ষা প্রয়োগ করা হয়। তারা কি দেন, যুক্তি দেন, পার্থক্য নির্ণয়, বোধগম্য, বিচার ক্ষমতা এবং অন্যান্য বিষয়ে কতগুলো প্রশ্ন তৈরি করে তা স্কুলে যেসব ছাত্র সাধারণ কৃতিত্বের পরিচয় দিচ্ছিল তাদের উপর এটা প্রয়োগ করেন। ঠিক আছে, ছাত্ররা যে প্রশ্নগুলোর উত্তর দিতে সক্ষম হচ্ছিল সেই ধরনের কয়টা প্রশ্ন নির্বাচন করেন, 30টা প্রশ্ন নির্বাচন করেন। এবং সেই প্রশ্নগুলো এভাবে সাজানো আছে, সহজ থেকে কঠিন হিসেবে সাজানো আছে। ঠিক আছে, এটা বিনে শুভা পদ্ধতিটা কেমন, বুদ্ধি অভিক্ষার প্রশ্নগুলো কিভাবে সাজানো থাকে, সহজ থেকে কঠিন। এবং এটার উদ্দেশ্য হলো স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন এবং নিম্ন বুদ্ধি সম্পন্ন শিশুদের মানসিক বিকাশের মান নির্ণয় করা হয় এই বিনেসীম বুদ্ধি অভিক্ষার মাধ্যমে। ঠিক আছে? জি ম্যাডাম। আচ্ছা, জি ম্যাডাম। তারপরে দেখো, বিনেসীম অভিক্ষার বিশেষ বৈশিষ্ট্য হলো অভিক্ষা প্রথম মানসিক বয়সের ধারণা ব্যবহার করা হয়। একটা হলো 5 বছর বয়সের শিশু 6 বছর বয়সের উপযোগী প্রশ্ন দিতে পারে, তাহলে তার মানসিক বয়স হবে কত, 6 বছর। তাহলে কি বলতেছে যে 5 বছরের শিশুকে এমন প্রশ্ন করা হলো যে 6 বছরের বয়সের উপযোগী প্রশ্নের উত্তর দিতে পারে। এখানে প্রকৃত বয়সটা বলা হচ্ছে 5। ঠিক আছে, আর মানসিক বয়সটা হচ্ছে তার কত, 6। কেননা তাকে 6 বছর যে বয়স, যে বাচ্চার প্রকৃত বয়স, সেই বয়স উপযোগী 5 বছরের শিশুকে প্রশ্ন করা হয়েছে। এখানে 5 বছরটাকে ধরা হচ্ছে, 5 বছর হলো প্রকৃত বয়স, আর 6 বছরটাকে বলা হচ্ছে মানসিক বয়স। ঠিক আছে? জি ম্যাডাম। তারপরটা হচ্ছে, আবার ওই শিশু যদি 5 বছরের উপযোগী প্রশ্নের সঠিক উত্তর দিতে ব্যর্থ হয়, তাহলে তাকে 4 বছর উপযোগী প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে, তাহলে আবার তার বয়স হবে কত, 4 বছর। এটা হলো তার মানসিক বয়স। প্রকৃত বয়স মানে আমাদের যেটা বয়স আছে সেটা হলো প্রকৃত বয়স, কিন্তু ওই উপযোগী যে প্রশ্নগুলো করা হবে সেটা হচ্ছে ওই বয়স ভিত্তিক হিসেবে প্রশ্নগুলা তৈরি করা হয়। ঠিক আছে, যে 6 বছরের শিশু কোন প্রশ্নের উত্তর দিতে পারবে, 4 বছরের শিশু, এবং এটার ভিত্তিতে মূল্যায়ন করা হয় যে তার বুদ্ধিটা পরিমাণ কিরকম। ঠিক আছে, আবার ওই শিশুটি যদি ওই একই প্রশ্ন, দেখো ওই শিশুটি যদি 5 বছরের উপযোগী প্রশ্নগুলো দিতে সমর্থ হয় কিন্তু 6 বছরের উপযোগী তাহলে আমরা ধরে নিব যে সে 5 বছরের শিশুর যেরকম মেধা থাকার দরকার, বুদ্ধি থাকার দরকার, তারও তদ্রুপই আছে। বুঝা গেছে? জি ম্যাডাম। হ্যাঁ, এরপরে দেখি বুদ্ধি মূল্যায়নের ক্ষেত্রে। ঠিক আছে, বুদ্ধির মূল্যায়নের ক্ষেত্রে প্রথমে শিশুটি কি হবে, অধিক বুদ্ধি সম্পন্ন হবে। দ্বিতীয় শিশুটি কি হবে, ক্ষীণ বুদ্ধি সম্পন্ন হবে। তৃতীয় শিশুটি হবে সাধারণ বুদ্ধি। আমাদের এক একজনের বুদ্ধি তাহলে কি বলা হচ্ছে, এক এক রকম।
মানে এখানে বুদ্ধি না, তো এখানে মানসিক বয়সটাকে বলা হচ্ছে। ঠিক আছে, কেউ জি। দেখা যাচ্ছে যে অনেক ছোটতেই অনেক কিছু বুঝে যায়, কেউ দেখা যাচ্ছে তার 5 বছর, দেখা যাচ্ছে 4 বছরের শিশু 5 বছরের শিশুর উপযোগী কথা বলে, আবার 5 বছরের শিশু দেখা যাচ্ছে সে 4 বছরের শিশুর মতোই তার আচরণ। ঠিক আছে, জি ম্যাডাম। এরপরটা কি বলতেছে দেখো, এরপরটা হলো স্ট্যানফোর্ড, ওটা হলো বিনে সীম বুদ্ধি অভিক্ষা, এটা হলো স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অভিক্ষা। আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এল.এম. টারম্যান, কি না, এল.এম. টারম্যান 1916 সালে বিনসীমীয় অভিক্ষাটিকে আবার কি করে, পরিবর্তন এবং পরিবর্ধন করেন, এবং এই সংস্করণ স্ট্যানফোর্ড বিনে স্কেল নামে পরিচিত। তিনি আবার কি করেন, মার্কিন শিশুদের বুদ্ধি পরিমাপের জন্য মূলত টারম্যান বিনেসম অভিক্ষার সংস্করণ করেন। কাদের? মার্কিন, যাদেরকে আমরা আমেরিকা বলি, তাই না? সেই সব শিশুদের কি করেন, বুদ্ধি পরিমাপের জন্য টারম্যান আবার কি করে, যে বিনেসম অভিক্ষার নতুন করে আবার সংস্করণ করেন। এবং এই অভিক্ষার অন্যতম বৈশিষ্ট্য হলো এই অভিক্ষার সর্বোত্তম বুদ্ধাঙ্কের ব্যবহার করা হয়। প্রথম সংস্করণ কত সালে? 1916 সালে। প্রশ্ন কতগুলো ছিল? 90টি। দ্বিতীয় সংস্করণ হয় 1937 সালে। প্রশ্ন সংখ্যা ছিল কত? 129টি এখন, তাই না? জি ম্যাডাম। আর 1960 সালে আবার কত ছিল? প্রশ্নের সংখ্যা ঠিকই রেখেছে, 129টি সংখ্যা ছিল 129টি। হ্যাঁ, আবার 86 সালে হয় 129টি। তাহলে প্রথমটা কত হয়? 90টি। 1916 সালে 90টা প্রশ্ন নিয়ে শুরু করা হয়। 129টি। হ্যাঁ, দ্বিতীয় সংস্করণেও 129টি 1937 সালে, দ্বিতীয় সংস্করণ 1960 সালে 129টি, এবং চতুর্থ সেটা হলো শেষ, সর্বশেষ 1986 সালে। মোট কয়টা প্রশ্ন? 129টা প্রশ্ন। 29টি। এবার হলো ওয়েক্সলার বুদ্ধি অভিক্ষা। তাহলে আমরা কয়টা বুদ্ধি অভিক্ষা দেখলাম? দুইটা, একটা বিনেসম, একটা স্ট্যানফোর্ড। এবার হলো ওয়েক্সলার বুদ্ধি অভিক্ষা। এটা হলো ব্যক্তি ভিত্তিক বুদ্ধি অভিক্ষা, এটা বয়স্কদের বুদ্ধি পরিমাপের জন্য ওয়েক্সলার বুদ্ধি অভিক্ষাটি পরিমাপ করা হয়। এর আগে আমি দেখলাম শিশুদের, তাই না? এবার আমরা দেখতেছি বয়স্কদের। এটা হলো নিউ ইয়র্কে বেলিভিউ হাসপাতালের প্রখ্যাত মনোবিজ্ঞানী ডেভিড ওয়েক্সলার বয়স্কদের বুদ্ধি পরিমাপের জন্য 1939 সালে কি করেন, ওয়েক্সলার বেলিভিউ বুদ্ধি অভিক্ষা প্রণয়ন করেন। এই জন্য একে বলা হচ্ছে ওয়েক্সলার বুদ্ধি অভিক্ষা। 1955 সালে এই অভিক্ষাটা আবার সংশোধন করা হয়। এটা ওয়েক্সলার বুদ্ধি, একটা হলো ওয়েক্সলার বয়স্ক বুদ্ধি অভিক্ষা নামে পরিচিত। এর আগে আমরা যেটা বললাম সেটা হলো শিশু, আর এটা হলো কি, বয়স্ক বুদ্ধি অভিক্ষা। বয়স্কদের বুদ্ধি। এবার দেখো, ওয়েক্সলার শিশুদের পরিমাপের জন্য আবার দুটি অভিক্ষা প্রণয়ন করেন। একটা হলো ওয়েক্সলার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন, সংক্ষেপে বলা হয় WISC, ওয়েক্সলার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন। তারপরটা হচ্ছে ওয়েক্সলার প্রি স্কুল এন্ড প্রাইমারি স্কেল অফ ইন্টেলিজেন্স, এটা সংক্ষেপে বলা হচ্ছে WPS। ঠিক আছে, তাহলে দুইটা কি কি শিশুদের জন্য, সংক্ষেপে হলো WISC, WPS। এটা অনেক সময় আমাদের জ্ঞানমূলক প্রশ্ন আছে না, জ্ঞানমূলক প্রশ্নে আসে, কিংবা বহু নির্বাচনীতেও আসে। ঠিক আছে, যে এরকম সংক্ষিপ্ত দিল, দিয়ে বললো যে এটার পুরো নাম লেখো। ঠিক আছে, কিংবা এটার পুরোটা দিল, দিয়ে বললো যে এটা সংক্ষিপ্ত রূপটা লেখো। বোঝা গেছে কথা? জি ম্যাডাম। জি ম্যাডাম। এবার পরেরটা দেখো, এটা কি স্কুলের শিক্ষার্থীরা, কলেজের শিক্ষার্থী, তাই না? ছবি দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ, এটা কি বলা হচ্ছে, দলগত বুদ্ধি অভিক্ষা, তাই না? যে সকল বুদ্ধি অভিক্ষায় অল্প সময়ে একসাথে বহু সংখ্যক লোকের বুদ্ধি পরিমাপ করা হয় তাকে বলা হচ্ছে দলগত বুদ্ধি অভিক্ষা। মানে আমরা দল তৈরি করে দেব, তাই না? দল তৈরি করে দেব এবং তার আগে প্রশ্ন দিয়ে দেব, সেই প্রশ্নটা তারা কি করবে,
আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে উপনীত হবে, এবং এইভাবেও আমরা কি করি, দলগত বুদ্ধি অপেক্ষা করি, এবং সেটা খুব অল্প সময়ের মধ্যে আমরা একসাথে অনেক লোকের বুদ্ধি পরিমাপ করে থাকি। ঠিক আছে, এবার হচ্ছে আর্মি আলফা অভিক্ষা। কি কি অভিক্ষা? আর্মি আলফা অভিক্ষা। যারা লিখতে ও পড়তে জানে তাদের বুদ্ধি পরিমাপ করার জন্য আলফা অভিক্ষা তৈরি করা হয়েছে। তাহলে কাদের জন্য এটা? যারা লিখতে ও পড়তে জানে তাদের বুদ্ধি পরিমাপ করার জন্য আর্মি আলফা অভিক্ষা তৈরি করা হয়েছিল। এই অভিক্ষার প্রথম ব্যবহার শুরু হয় কবে? 1918 সালে। একটি ভাষা ভিত্তিক দলগত অভিক্ষা, বুদ্ধির অভিক্ষা। ঠিক আছে, জি ম্যাম। এরপরটা দেখো, এরপরটা হচ্ছে আর্মি বিটা। ওটা কি কি গেল? আর্মি আলফা, এটা হলো আর্মি বিটা অভিক্ষা। এই অভিক্ষাটি উদ্বাস্তু ও বহিরাগত লোকদের জন্য যারা ইংরেজি লিখতে বা পড়তে জানে না বা যাদের মাতৃভাষা ইংরেজি নয় তাদের জন্য এই অভিক্ষাটি কি করা হয়? ব্যবহার করা হয়, এবং এটা হলো ভাষা বর্ধিত দলগত অভিক্ষা। ঠিক আছে, জি ম্যাডাম। মানে যে যে কোনো ভাষারই হোক তাকে কি করা যাবে, এর মাধ্যমে তার বুদ্ধি পরিমাপ করা যাবে। এবার দেখো ব্যক্তি ভিত্তিক আর দল ভিত্তিক বুদ্ধি অভিজ্ঞতার কিছু পার্থক্য। ঠিক আছে, প্রথমটা হলো সময়। ব্যক্তি ভিত্তিকের সময় কম লাগে। সময় কম লাগে না বেশি লাগে? বেশি লাগে ম্যাডাম। একজনের পর একজন, একজনের পর একজন, তাই না? আমরা এই যে বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা যখন সাক্ষাৎকার নেই, তাই না, বলে না যে ভাইবা নেবে, বলে তো? হ্যাঁ, তো তখন একজন একজন করে ব্যক্তিকে দেখা হয়। তাহলে এইভাবে কি হচ্ছে, সময়ের অনেক অপচয় হয়, তাই না? ব্যক্তিগততে সময় বেশি লাগে আর দলগততে কি হয়, সময় কম লাগে। তারপরে হলো যোগাযোগ। অভিজ্ঞতার সাথে আবার সরাসরি যোগাযোগ হয় কিন্তু এই ব্যক্তি ভিত্তিকের মাধ্যমে, কিন্তু দলগততে কিন্তু সরাসরি যোগাযোগ হওয়ার সম্ভাবনা নাই। তারপরে সে ফলাফল পেতে সময় লাগে, মানে সবার আমি নিব তারপরে একটা ফলাফল দেওয়া হয়, তাই না? আর দলগততে আবার কি তাড়াতাড়ি ফলাফল পাওয়া যায়। আর ব্যক্তিগত ফলাফলটা খুব নির্ভরযোগ্য, কিন্তু দলগত নির্ভরযোগ্য হয় না, কেননা দলে তো অনেকজন থাকে, সবাইয়ের কি বুদ্ধি পরিমাপ করা যায় ঠিক মতো? না। তারপর এটা দেখো, অভিজ্ঞকের পরিশ্রম বেশি হয়, কিন্তু এখানে যে অভিজ্ঞক, যে পরীক্ষক পরিচালনা করতেছে তার কিন্তু কি হয়, পরিশ্রম বেশি হয়, অনেক কথা বলতে হয়, অনেক ধরনের প্রশ্ন করতে হয়, তখন তার মধ্যে ক্লান্তি বোধ আসে। আর দলগততে কি হয়, অত পরিশ্রমের দরকার নেই, একটা প্রশ্ন দিয়ে দেওয়া হলো, সেই প্রশ্নের আলোকে তারা উত্তর তৈরি করে। তারপরে হচ্ছে ব্যক্তি ভিত্তিক কিন্তু সহযোগিতা করা যায়, তাই না? সাক্ষাৎকারের মাধ্যমে সে হয়তো কোনো প্রশ্নের উত্তর দিতে পারতেছে না, কিন্তু যে সাক্ষাৎকারটা নিচ্ছেন যিনি, তিনি কি করেন, সেটাকে সহজ করে দিয়ে তাদের কথা বলতে সাহায্য করে। দলগততে কিন্তু সহযোগিতা করা সম্ভব নয়। নম্বর প্রদানেও তুলনামূলক জটিলতা হয়, নম্বর প্রদান সহজ হয় আর ব্যয়টা বেশি হয় ব্যক্তিতে, আর দলগততে কম হয়। অভিজ্ঞার্থীর বিশেষ যোগ্যতা সম্পর্কে জানা যায়, অভিজ্ঞার্থীর এখানে কোনো যোগ্যতা সম্পর্কে জানা যায় না। ঠিক আছে, আপনার দক্ষতা, অভিজ্ঞকে অবশ্যই দক্ষ হতে হবে দলগত ব্যক্তিগততে, কেননা ব্যক্তি যখন সাক্ষাৎকার দেয় সেই ব্যক্তিকে কিন্তু যারা থাকে সাক্ষাৎকার নেয় তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করে, তাই না? সেক্ষেত্রে অবশ্যই কি হচ্ছে, অভিজ্ঞকে দক্ষ হতে হবে। ঠিক আছে, পরীক্ষা যিনি নিচ্ছেন তাকে অবশ্যই কি হতে হবে, দক্ষ হতে হবে, আর এখানে দক্ষ না হলেও চলবে। তারপরে আমরা কি দেখি, কিসের ছবি? এটা কিসের ছবি দেখো? ধন্যবাদ। শেষ হয়ে গেল। আচ্ছা, আমরা আবার একটু প্রথম থেকে রিভিউ করি। প্রথমে আমরা কি পড়ছি? প্রথমে বুদ্ধি পড়ছি। প্রথমে কি আছে মনে করে বলো? প্রথমে আছে ম্যাডাম বিনেসিমো পরীক্ষা। ম্যাডাম বিনেসিমো পরীক্ষা, ভালো করে দেখো, বুদ্ধি অভিজ্ঞতা, ভালো করে বিনেসিমো বুদ্ধি অভিজ্ঞতা ম্যাডাম, বিনেসিমো ইন্টেলিজেন্ট টেস্ট। বলো না, প্রথমটায় হচ্ছে কি
ব্যক্তিভিত্তিক বুদ্ধি ব্যক্তি ভিত্তিক ম্যাডাম বললে তখন মনে হয়, তাই না? তাহলে ব্যক্তি ভিত্তিক বুদ্ধি অভিজ্ঞতা কাকে বলে? রৌনক বলো তো। রৌনক, ব্যক্তি ভিত্তিক বুদ্ধি অভিজ্ঞতা কাকে বলে বলো? যে সকল বুদ্ধি অভিজ্ঞতার সাহায্যে একসাথে কেবলমাত্র একজন ব্যক্তির বুদ্ধি পরিমাপ করা যায়, হ্যাঁ, তাকে কি বলা সেই হচ্ছে? সকল অভিজ্ঞতাকে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিজ্ঞতা বলা হয়, তাই না? বলা হয়। যে ভিভো 1820, তোমার নামটা কি বলো তো? ম্যাডাম আমার নাম মেহেদি। মেহেদি। তা ওখানে ভিভো 1820 উঠে থাকে কেন? ওটা কি জিনিস? ওখানে ইয়ে করে দিবা ম্যাডাম, ওটা ফোনের মডেল হিসেবে লেখা। ও আচ্ছা, মডেল হিসেবে আসছে, কিন্তু ওটা হলে তো সমস্যা। সমস্যা না? ফোনের মডেল যেখানে আসে না, ওখানে তো হ্যাঁ, ব্যাক স্পেস দিয়ে নামটা লিখে হ্যাঁ, দিতে ওখানে হবে। নাম দিতে হবে। আচ্ছা, তারপরটা কি? তারপরে আমরা কি বললাম দেখো। ব্যক্তি ভিত্তিক গেল, তারপরে বৃদ্ধি অপেক্ষা বৃদ্ধি নয়, এবার হলো বুদ্ধি অভিজ্ঞতার পটভূমি, তাই না? তাহলে সেখানে তিনি কোন দেশের মনোবিজ্ঞানী ছিলেন? আলফ্রেড বিনে। ফরাসি ম্যাডাম। ফরাসি, তাই না? ফরাসি, তাই তো। আর আরেকজনের নাম কি? তার সহযোগী কি নাম? থিওডোর সিমো। একসাথে হলো সিমো। আচ্ছা, তারপরটা কি আছে আমরা দেখি। সকলের বুদ্ধি বা মেধা সমান নয়, তাই না? এই বুদ্ধি বা মেধাকে পরিমাপ করার জন্যই এই বিনসম, এই বৃদ্ধি অভিজ্ঞতা কি করেন? প্রয়োগ করেন নাকি? আপনি কি বলতেছে? তারা যুক্তি ও পার্থক্য নির্ণয়, বোধগম্য বিচার ক্ষমতা এবং অন্যান্য বিষয়ে কতগুলো কি করেন? প্রশ্ন তৈরি করেন, এবং যেসব ছাত্র কৃতিত্বের পরিচয় দেয় তার উপর ভিত্তি করে এটা প্রয়োগ করেন। মোট কয়টা প্রশ্ন? 30টা প্রশ্ন, এবং এই প্রশ্নগুলোকে সহজ থেকে কঠিন ভাবে সাজানো হয়। প্রথমেই আমরা যদি কঠিন প্রশ্ন দিই, তখন সেই শিক্ষার্থী কি হবে? নার্ভাস হয়ে যাবে, তাই না? এই জন্য দেখবেন, হ্যাঁ, পরীক্ষাতেও আমরা কি করি? পরীক্ষার যে প্রশ্ন প্রণয়ন করা হয়, সেখানেও দেখবে প্রথমে থাকে সহজ প্রশ্ন, আস্তে 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 কি হয়? সেটা কঠিন হয়। আমরা এর আগে দেখছি না যে মনোবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে কি শিক্ষা ক্ষেত্রেও মনোবিজ্ঞান আছে না? শিল্প ক্ষেত্রেও আছে না? তাহলে মনোবিজ্ঞান আমাদের সাথে, আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে কি জড়িত। তারপরে কি আছে? প্রকৃত বয়স আর মানসিক বয়স, তাই না? এটাকে আবার আরেকটা কথা আছে ওখানে, দেখবা বুদ্ধাঙ্ক নির্ণয়, ঠিক আছে? বুদ্ধাঙ্ক নির্ণয় করতে গেলে সেটার একটা সূত্র আছে। মানসিক বয়স, প্রকৃত বয়স, প্রকৃত বয়স না, প্রকৃত বয়স কোনটাকে বলা হচ্ছে? প্রকৃত বয়স হচ্ছে আমাদের আসল বয়স, যে বয়সটা আসল বয়স। আর মানসিক বয়স হচ্ছে যে যেই বয়সের প্রশ্ন করা হয়, মানে 6 বছরের শিশুর উপযোগী যদি প্রশ্ন করা হয় এবং সে যদি সেটার উত্তর দিতে পারে, তাহলে সেটাকে তখন আমরা আবার বলবো কি, তার কি মানসিক বয়স 6 বছর বা 7 বছর, ঠিক আছে? জি ম্যাডাম। মানে 6/5 × 100। হ্যাঁ, তাহলে কি হবে? মানসিক বয়স ডিভাইডেড বাই প্রকৃত বয়স ইনটু 100, তাই না? এর ভাবেও আমরা কি করতে পারি? বুদ্ধাঙ্ক বের করতে পারি। এরকম অনেক সময় পরীক্ষায় অঙ্ক দেওয়া থাকে, ঠিক আছে? যে দেওয়া হলো যে অমুকের প্রকৃত বয়স এত, অমুকের মানসিক বয়স এত দেওয়া থাকলো, তাহলে এর প্রকৃত বয়স 4, এর প্রকৃত বয়স 5, এর প্রকৃত বয়স 6, তাহলে মানসিক বয়স কত হবে? এইভাবে অনেক সময় কি দেওয়া থাকে? প্রশ্ন দেওয়া থাকে, ঠিক আছে? এইভাবে বুদ্ধাঙ্ক নির্ণয় করা যায়। এটা হলো বিনেসিমা বুদ্ধি অভিজ্ঞতা, নাকি? জি ম্যাডাম। আচ্ছা, এটা তো হলোই। তারপরটা কি আছে? বুদ্ধি মূল্যায়নের ক্ষেত্রে, তাই না? তাহলে প্রথম শিশুটি বুদ্ধি মূল্যায়নের প্রথম শিশুটি অধিক বুদ্ধি সম্পন্ন, দ্বিতীয়টাকে আবার বলা হচ্ছে ক্ষীণ, দ্বিতীয় শিশু বুদ্ধি সম্পন্ন,
সাধারণ বুদ্ধি এটা সম্পন্ন। সাধারণ বুদ্ধি আমরা এই সাধারণ বুদ্ধি সম্পন্ন। বুদ্ধাঙ্ক যেটা আছে পরিমাপের সূত্র, যে মানসিক বয়স ডিভাইডেড বাই প্রকৃত বয়স ইনটু 100, এর মাধ্যমেও আমরা বুদ্ধাঙ্ক নির্ণয় করতে পারি। এবার হলো তারপর স্ট্যানফোর্ড আছে বিনা বুদ্ধি স্ট্যানফোর্ড অপেক্ষা। বুদ্ধি অপেক্ষা না, আমেরিকা এটার পুরো নাম কি? স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ বিশ্ববিদ্যালয়ের আর.এল. ওর নাম টানম্যান, কি? লুইস টানম্যান। টানম্যান, আর লুইস টানম্যান। বিনেসুমো, আরেকজন হলো বিনেসুমো। এনারা হলো স্ট্যানফোর্ড বিনা বুদ্ধি অপেক্ষাটা প্রণয়ন করেন। হ্যাঁ। প্রথম সংস্করণে কয়টা ছিল? 90টি। 1916 সালে মোট 90টা প্রশ্ন। 1937 সালে 137 সালে 129টি প্রশ্ন, 1960 সালে 129 এবং শেষেরটা 1960 সালে 138 সালে 1986 সালে 129টি। 129 সালে 129টা। ঠিক আছে? জি ম্যাডাম। মনে থাকবে? ম্যাডাম। জি ম্যাডাম। হ্যাঁ। তোমরা একটু বইয়ের ভিতরে যে ছোট ছোট প্রশ্ন আছে না? জি ম্যাডাম। হ্যাঁ, ওগুলো নিজেরা বের করে ওটাও পড়বে। ঠিক আছে? যে এই যে বিনেসুমো বুদ্ধি অপেক্ষা বলতে কি বুঝো, তারপরে হচ্ছে আর্মি বিটা অপেক্ষা বলতে কি বুঝো, আর্মি আলফা অপেক্ষা বলতে কি বুঝো, এগুলো ছোট ছোট যে প্রশ্ন আছে এগুলো পড়তে হবে। জি জি, এগুলো বের আসবে। ডেভিড ওয়েস্টলারের ওয়েস্টলার আমরা দেখলাম, তাই না? এটা কত সালে সংস্করণ করা হয়? 1955 সালে। 55 সালে। হ্যাঁ, এখানে আবার দুটি প্রণয়ন করেন, সেটা একটা হলো WISC, কি হবে পুরো নাম? হচ্ছে ওয়েলেক্সার ইন্টেলিজেন্ট ওয়েস্টলার ইন্টেলিজেন্ট ভালো করে দেখে বলো। ওয়েস্টলার ইন্টেলিজেন্ট স্কেল ফর চিলড্রেন। ইন্টেলিজেন্স বলো। ইন্টেলিজেন্ট। ওয়েস্টলার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন। ঠিক আছে? জি ম্যাডাম। এর সংক্ষেপ হলো WISC। পরেরটা হচ্ছে কি WPPS, কি হবে? এটা হচ্ছে ওয়েস্টলার প্রি-স্কুল এন্ড প্রাইমারি স্কেল অফ ইন্টেলিজেন্স। প্রি-স্কুল এন্ড প্রাইমারি স্কেল অফ ইন্টেলিজেন্স। ঠিক আছে? এগুলো মনে রাখতে হবে কিন্তু। এবার হলো দলগত বুদ্ধি অপেক্ষা। তোমরা ক্লাসে করোনি এর আগে? ব্যক্তিভিত্তিক বুদ্ধি অপেক্ষা আর হলো দলগত বুদ্ধি অপেক্ষা। এটা জি ম্যাডাম। যেটা যে দলের মাধ্যমে আমরা কি করে থাকি, বুদ্ধি পরিমাপ করে থাকি। যে একটা প্রশ্ন দেওয়া হলো, সেইটা দলের মধ্যে সবাই মিলে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্তে দাঁড় করায়, নাকি? জি ম্যাডাম। তারপরে কি আছে? আর্মি আলফা বুদ্ধি অপেক্ষা। এটা কাদের কাদের উপরে প্রয়োগ করা হয়? যারা লিখতে পড়তে জানে, তাদের উপর আর্মি আলফা ব্যবহার করা হয়। আর আর্মি বিটা হলো যারা ইংরেজি পড়তে জানে না, নিজেদের ভাষাটা পড়তে জানে কিন্তু অন্যের ভাষা মানে ইংরেজি পড়তে লিখতে জানে না, বা যাদের মাতৃভাষা ইংরেজি নয়, সেক্ষেত্রে আর্মি বিটা অপেক্ষা ব্যবহার করা হয়। ভাষা বর্জিত। হ্যাঁ, ভাষা বর্জিত। এবার হলো ব্যক্তিভিত্তিক দলগত, তাই না? এগুলোর মধ্যে ম্যাডাম পার্থক্য। হ্যাঁ, পার্থক্য। এগুলো অনেক সময় আসে। ঠিক আছে? যে ব্যক্তিভিত্তিক বেশি উপযোগী না দলগতটা বেশি উপযোগী। ঠিক আছে? এইটার দুইটার মধ্যে কি করতে হবে? তুলনামূলক পার্থক্য করতে হবে, কিংবা কোনটাকে তুমি মনে করো যে সহজ বা কোনটা উপযোগী, এটার আলোকে ব্যাখ্যা করো। ঠিক আছে? এরকমও অনেক সময় প্রশ্ন দেওয়া থাকে। তাহলে আজকের মতো সবাই ভালো থাকবে, নাকি? সামনে মঙ্গলবারে আবার আমি ক্লাস নিব। এটা ওই ম্যাডাম আরেকটা ক্লাসে বিজি হয়ে গেছে, ওই জন্য আমি এটা নিলাম। ঠিক আছে? ওই দিন কিন্তু প্রথম পত্রই পড়াবো। ঠিক আছে? জি ম্যাডাম। ওকে ম্যাডাম। তাহলে ভালো থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। দিনের পড়া দিনে পড়ে ফেলবে, তাহলে আরো সুবিধা। ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাডাম। হ্যাঁ।
নাইম হোসেন। বলো। বগুড়া আশফাক উদ্দিন। 20 তারিখে সম্ভবত। 20 তারিখ শুক্রবার। শুক্রবারে যাব আমি। আচ্ছা এসে দেখা করো। আচ্ছা আচ্ছা, তোমার ফোন নাম্বারটা